শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। পরিস্থিতি উত্তপ্ত, ডক্টর ইউনূস ছুটে গেলেন সেনাবাহিনীর কাছে এবং সেখানে সেনা দপ্তরে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই দুঃসংবাদ। আমরা যদি দেখি তার জন্য কি ধরনের হুমকি অপেক্ষা করছে। এই চট করে কথা দিয়া একটা কাজ কিন্তু শেখ হাসিনা সাইরা ফেলছেন চট করে। তিনি ঢুকে গেছেন চট করে। কোথায় ঢুকছেন? বাংলাদেশে। এখন এই যে আসিফ নজরুল বাংলাদেশ থেকে তামা করে ফেলছে, এখন সে পালিয়ে যাচ্ছে। আপনাদের কি অভিমত? তাকে কি পালিয়ে যেতে দেওয়া উচিত? তাকে আটকাবেন কিভাবে? প্রিয় দর্শক, গণধুলাই দিয়ে গতকাল গুলশান থানায় রাতের বেলা দিয়েছেন জনগণ গণধুলাই দিয়েছেন। আমি বলবো তাদেরকে বেশি মারবেন না, কারণ তারা এতিম, তাদের মা পালিয়ে গিয়েছে দেশ থেকে অন্য দেশে। সাবেক মন্ত্রী আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মিরপুর থানায় দায়ের করা মামলায় রাতে রাজধানীর বেইলি রোড থেকে গ্রেপ্তার করা হয়। সাবেক মন্ত্রী আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার রাত 11টার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগকে ছাড়াই হয়তো ভোট হবে। কমিশন প্রধান, আওয়ামী লীগকে নিয়ে ভোটের কোনো সুযোগ আছে? আওয়ামী লীগকে তো নিষিদ্ধের দাবি আসছে। আওয়ামী লীগের নিবন্ধন সম্ভবত বাতিল করা হতে পারে, আমি নিশ্চিত করে বলছি না নিবন্ধন বাতিল হতে পারে, আমি সেই আশঙ্কার কথাতেই জানাচ্ছি। তার কারণ এমন একটি গন্ধ আমরা খুঁজে পাচ্ছি। তার মানে আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি সেই নির্বাচনে আওয়ামী লীগ না আসে, তাহলে বদিউল আলম মজুমদারের মতে সেই নির্বাচন বৈধতা পাবে। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। এই যে কথাটা বলেছে, এখানে দেখা যাচ্ছে যে ব্যারিস্টার জহিরুল ইসলাম তার জাতিসংঘের বরাত দিয়ে সে এই খবরটি ছাড়িয়েছে যে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘের সদর দপ্তরে জমা করতে বলা হয়েছে। এটি দিতে না পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। খবরটা হচ্ছে এরকম: ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে তাকে ভারতে চলে যেতে হয়েছে। তার দাবি, সংবিধান অনুযায়ী তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী। এই কনফিউশনটা আসলে তৈরি করেছে শেখ হাসিনা নিজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপে এমন দাবি করেছেন তিনি। তার দাবি, দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাত দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এসব দাবি করা হয়। তার মানে হচ্ছে, বোঝানো হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু বৈধ প্রধানমন্ত্রী, সে কোথায় পদত্যাগ করছে? যদি পদত্যাগ না করে তাহলে যে সরকার আছে সেটা তো অবৈধ, সুতরাং জাতিসংঘ এটা মানবে না। তাই বলা হচ্ছে যে 7 দিনের মধ্যে পদত্যাগপত্রটা জাতিসংঘের কাছে প্লেস করতে হবে। যদি না করা হয় তাহলে তারা সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। পোস্টগুলোতে দাবি করা হয়, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতের রিট এবং ভারত, চীন সহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই পোস্টে আরও দাবি করা হয়, শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবে। তো তারপরও সেনা সদর আজকে প্রধান উপদেষ্টা গেছেন। সেই সময় আবার সেখানে উপস্থিত ছিলেন তহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন সহ অন্যরা ছিল। যাই হোক, নিহত গেছেন, এটা ফরমাল, যতদিন আছেন তার একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, সেখানে গেছেন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে ব্রিফ করা হয়েছে নানা বিষয় নিয়ে। এইগুলিকে এখন একত্রিত করা হবে। আমি আপনাদেরকে দুটো পুরনো নিউজের শিরোনাম দেখাচ্ছি, দুটো নয় 4টা দেখাই। 4টা পুরনো নিউজের শিরোনাম দেখাচ্ছি। একটা নিউজে দৈনিক বণিক বার্তায় এই নিউজটা ছাপা হয়েছিল 2023 সালের 19শে ডিসেম্বর, 24শে জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছিল তাই নির্বাচনের কিছুদিন আগে। সেখানে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন যে বিএনপিকে ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক হবে। তার এই বক্তব্য কেউ কি গ্রহণ করেছিল? সাধারণ মানুষ, সচেতন নাগরিক। কেউ কি মনে করেছিল যে বিএনপিকে ছাড়া একটা নির্বাচন গ্রহণযোগ্য হবে? কিন্তু তারা বিএনপিকে ছাড়াই নির্বাচনটা করেছিল শেষ পর্যন্ত।
এবং বলা বাহুল্য দেশে বিদেশে কোথাও এই নির্বাচনটা গ্রহণযোগ্য হয়নি। কেবল কাদের মধ্যে গ্রহণযোগ্য হয়েছিল? আওয়ামী লীগের মধ্যে এবং আওয়ামী লীগের কিছু অনুগত লোকের মধ্যে। আরেকটা জিনিস দেখাচ্ছি নিউজটা, সেটা হলো রাইজিং বিডিতে সেই 16 নভেম্বর 2013 সালের একটা নিউজ, একটু আগের নিউজ। সেখানে বলা হয়েছিল যে বিএনপি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। সুজনের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিএনপি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। বিএনপি তখন প্রধান বিরোধী দল ছিল, তাদের ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। গুড। আরেকটা নিউজ দেখে আপনার ডেইলি ইত্তেফাক, সেখানে বলা হয়েছিল যে বিএনপি না আসলেও নির্বাচন বৈধ হবে, বলেছেন শাহজাহান খান। উনি বলেছেন যদি বিএনপি নির্বাচনে নাও আসে তবু নির্বাচন বৈধ হবে, বিএনপি আসার দরকার নেই, তাও বৈধ হবে। আবার দেখেন আরেকটা নিউজ, এই গতকালকে 14 তারিখে একটা নিউজ, আজকে প্রত্যেক নিউজ পরিশোধ আছে, শিরোনামটা হলো আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন গ্রহণযোগ্য হবে। কে বলেছেন? বদিউল আলম মজুমদার। মানে সরকারি দলের লোকজন বলছে যে প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচন বৈধতা পাবে, এবং এই বদিউল আলম মজুমদারের যে সংগঠন সুজন, তারা বলেছে যে না, প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচন বৈধতা পাবে না। এবার সেই সুজনের যিনি প্রধান, সেই বদিউল আলম মজুমদার এখন এসে বলছেন যে আওয়ামী লীগ না হলেও নির্বাচন বৈধতা পাবে। তার মানে আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যদি সেই নির্বাচনে আওয়ামী লীগ না আসে তাহলে বদিউল আলম মজুমদারের মতে সেই নির্বাচন বৈধতা পাবে। আমার এই জায়গাটাতে প্রশ্ন, আমি কিন্তু শাহজাহান খানের বক্তব্য নিয়ে বিচলিত নই, আমি সালমান এফ রহমানের বক্তব্য নিয়েও বিচলিত নই। এই জন্য নয় যে ওনারা তো স্বৈরাচারের দোসর ছিলেন, স্বৈরাচার কর্তৃক সুবিধাপ্রাপ্ত ব্যক্তি ছিলেন, কিন্তু আমি বিচলিত বদিউল আলম মজুমদারের বক্তব্য নিয়ে। কারণ এই বদিউল আলম মজুমদারের কিন্তু একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে। সেটা দায়িত্বটা কি? এই অন্তর্বর্তীকালীন সরকার বদিউল আলম মজুমদারকে নির্বাচন সংস্কার কমিটির প্রধান বানিয়েছেন। মানে নির্বাচনী পদ্ধতি কি হতে পারে সেই বিষয়ে যে সংস্কার করা হবে, সেই সংস্কারের প্রধান বানিয়েছেন কাকে? এই বদিউল আলম মজুমদারকে। উনি একজন এই সংস্কারের একটা নীতিমালা অথবা একটা পদ্ধতি অথবা কিছু থিওরি, কিছু সিস্টেম উনি ক্রিয়েট করবেন, বানাবেন, আর কিছু লোককে নিয়ে। উনি প্রধানের গুরুত্ব সবচেয়ে বেশি। সেই ব্যক্তি বলছেন একটা দল আওয়ামী লীগ যদি তারা আগামী নির্বাচনে নাও আসে তাহলেও এই নির্বাচন গ্রহণযোগ্য হবে। এখন আমার কথা, বদিউল আলম মজুমদার যে নির্বাচনী সংস্কার করবেন সেটা কি গ্রহণযোগ্য হবে? এই প্রশ্ন আমি করবো এই কারণে, সেটা কি আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য হবে? যদি আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে আওয়ামী লীগকে দু একজন লোক করেন। দেখুন, আমি সারা সময় বলেছি আওয়ামী লীগের শাসন আমলে আমি সবসময় একটা কথা বলে এসেছি যে গণতন্ত্র মানে এক দলের শাসন ব্যবস্থা নয়, গণতন্ত্র মানে একটা বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন পুষ্ট একটা দলকে বাতিল করে দেওয়া শাসন নয়। আওয়ামী লীগ কি করেছিল? জামাতকে অফিসিয়ালি নির্বাচন থেকে বাতিল করে দিয়েছিল। আওয়ামী লীগ বিএনপিকে আনঅফিসিয়ালি নানা কায়দা কানুন করে নির্বাচনের বাইরে রাখার ক্যারিকেচার করেছিল, এবং বলতে বলতে এক পর্যায়ে জামাতকে তারা তো মোটামুটি একটা সন্ত্রাসী দল হিসেবে বলেই ফেলেছিল। প্রথমে নিবন্ধন বাতিল, পরে তার দলটাকে নিষিদ্ধ করে দিয়েছিল, শিবিরকেও নিষিদ্ধ করে দিয়েছিল। যতদিন নিষিদ্ধ করেনি ততদিন তাদেরকে কোথাও বসতেই দিত না, তাদের অফিস খুলতে দিত না, জামাতকে এরকম দৌড়ের উপর রাখতো। তাতে জামাতের কোনো ক্ষতি হয়েছিল? হ্যাঁ, সাময়িক মনে হয়েছিল ক্ষতি হয়েছিল, কিন্তু আমি তো মনে করি তাতে সাধারণ মানুষের মধ্যে জামাতের জনসমর্থন বেড়েছে। কারণ যদি আপনি কারোর অত্যাচার করেন তাহলে অত্যাচারিতের প্রতি সাধারণ মানুষের একটা সিম্প্যাথি তৈরি হয়, সেটা হয়েছিল। একই ঘটনা ঘটেছিল বিএনপির প্রতি। আওয়ামী লীগ বিএনপিকে টর্চার করেছে, আওয়ামী লীগ বিএনপির লোকজনের উপর হাজার হাজার লাখ লাখ মামলা দিয়েছে। তাতে কি হয়েছে? বিএনপি মরে গেছে? বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে, তৃণমূল বিএনপি করেছে, অমুক করেছে, বিএনএম করেছে, কত কিছু করেছে। কি হয়েছে? বিএনপিকে মানুষের মন থেকে দূর করতে পেরেছে? পারেনি। বিএনপি কিন্তু এখনো দেশের বৃহত্তম দল হিসেবে রয়ে গেছে। এখন এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয়েছে তখন এই আওয়ামী লীগ সরকারকে সরিয়ে হয়েছে, গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশের সাধারণ মানুষের প্রতি অনেক টর্চার করেছে, এদেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে, এদেশের মানুষের গণতান্ত্রিক অনুভূতিকে ক্রমাগত দিনের পর দিন অপমান করেছে, পদদলিত করেছে, স্বৈরাচারী শাসন কায়েম করেছে, ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছে, সব করেছে। কি করেছে? দলীয় একটা এই ধরনের কোনো লিখিত সিদ্ধান্ত নিয়ে করেছে নাকি এই দলের শীর্ষ ব্যক্তি শেখ হাসিনা তিনি করেছেন? হ্যাঁ, ওনার সঙ্গে কিছু লোক তো অবশ্যই সহযোগী ছিল আওয়ামী লীগের সহযোগী, আমি অস্বীকার করি না। তাই বলে কি আওয়ামী লীগের যত সদস্য আছে, আওয়ামী লীগের যত সমর্থক আছে, আওয়ামী লীগের যত কর্মী আছে সবাই ফ্যাসিস্ট? এই কথা অন্য যে কেউ বলুক, বদিউল আলম মজুমদার বলতে পারেন? বদিউল আলম মজুমদার একটা যুক্তি দিয়েছেন
যে তাদের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর তাদের অনেকেই পালিয়ে গেছে, নেতৃত্ব দেওয়ার মতো এখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কাজে আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন গ্রহণযোগ্য হবে। ওনার কথা শুনে মনে হচ্ছে নির্বাচন বুঝি কালকে হবে। যদি নির্বাচন আগামীকালকে হয় তাহলে আওয়ামী লীগ কাউকে খুঁজে পাওয়া যাবে না। 1 বছর পরে নির্বাচন করেন, দেখেন আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায় কিনা। আপনি তো নির্বাচনী ব্যবস্থার সংস্কার করবেন, আপনাকে একটা মাত্র নির্বাচনের জন্য এটা করবেন নাকি দেশে যত নির্বাচন হবে তার জন্য করবেন? আপনি কেবল এই একটা নির্বাচনের জন্য সংস্কারটা করছেন? আপনারা যারা একটা সপ্তাহ ধরে একটি মানুষকে দেখতে পাচ্ছেন না টিভি মিডিয়াতে বা কোনো সোশ্যাল মিডিয়াতে, সেই মানুষটি কোথায় হারিয়ে গেল, সেই মানুষটিকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, সবার মনে কিন্তু এই প্রশ্নটা যাচ্ছে এবং সবাই এই খবরটা জানার চেষ্টা করছে, কিন্তু আমরা তো সরাসরি ওদের কাছে পৌঁছতে পারছি না। সেজন্য আমি একটি খবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, জাস্ট শুনে তারপর চিন্তা করবেন কতটুকু সত্য হতে পারে। আসিফ নজরুলের বউ শিলা আহমেদ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ কিংবা অক্টোবরের 2-3 তারিখে আমেরিকায় চলে যাচ্ছেন স্বামী এবং সন্তান সহ। শিলা আহমেদের প্রথম সংসারে 2টি সন্তান এবং আসিফ নজরুলের সাথে 1টি সন্তান, এবং আসিফ নজরুলের আর রুকেয়া প্রাচীর সংসারের আরেকটি সন্তান। তারা সবাই একসঙ্গে থাকতেন, কিন্তু শোনা যাচ্ছে যে রুকেয়া প্রাচীর যে কন্যা সন্তানটি রয়েছেন তাকে তারা আমেরিকা নিচ্ছেন না, শুধুমাত্র তারা 3টি সন্তানকে নিয়ে আমেরিকায় সেটেল হয়ে যাবেন এবং সেইখানে তাদের স্কুলে ভর্তি করানোর সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এবং তারা যেখানে একটি বাড়ি উপহার পেয়েছেন সেই বাড়িটির ঠিকানাটাও পাওয়া গেছে। আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি, লং আইল্যান্ড সেন্ট্রাল আইসলিপের ঠিকানা। যে বাসার মালিক আসিফ নজরুলের ল্যাম্পটের পার্টনার জাকারিয়া মাসুদ জিকু, তিনি নিউ ইয়র্কের সময় পত্রিকার মালিক। ইতিমধ্যে আসিফ নজরুলের নাম করে তিনি বিভিন্ন ব্যক্তির অপরাধমূলক যে মামলা আছে বাংলাদেশে, সেই মামলাগুলো তিনি প্রত্যাহার করে দেবার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যাংক মালিকের কাছ থেকে $3 মিলিয়ন কামিয়েছেন জিকু। তো আসিফ নজরুলের জন্য $1.4 মিলিয়ন দিয়ে আসিফ নজরুলের পরিবারের জন্য একটি বাড়িও কিনে দিয়েছেন জিকু। জিকুর বিরুদ্ধে বাংলাদেশে যে মামলাগুলো আছে, শাশুড়ির সাথে লিভ টুগেদার করে মেয়েকে বিয়ে করেছে, তারপর আরেকজনের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে, চোরাকার বাড়ি, বন্ধুর বাড়ি দখল করে বন্ধুকে দেশে মেরে ফেলার মতো গুরুতর অভিযোগও আছে তার। যাই হোক, রুকেয়া প্রাচীর নজরুলের মেয়ে তো তাদের সাথে যাচ্ছেন না বা নিচ্ছেন না। শিলা যদিও সে দেশে নজরুল এবং শিলার সাথে একসাথেই থাকতো, সেই মেয়েটা তথাকথিত স্বাধীনতার 2.0 কোটাল মার্শালের বউ বাচ্চা আমেরিকা পালাচ্ছে, মানে 2024 কোটাল মার্শালে বউ বাচ্চা আমেরিকা পালাচ্ছে কেন? দেশে না আনন্দের নহর। আসিফ নজরুলকে যে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে না, সেটার কারণ সম্ভবত এটাই, মানে 2024 সালের যে কোটা মার্শাল উনি বসিয়েছেন এবং সারা দেশে মানুষের ইমোশনকে পুঁজি করে বিভিন্ন স্নাইপারের ব্যবহারে অদৃশ্যভাবে অসংখ্য ছাত্রদেরকে হত্যা করা হয়েছে যারা আন্দোলনের ভিতরে জড়িত ছিলেন। তারা এমন অসংখ্য প্রমাণ আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি এবং সেই সমস্ত হত্যাকাণ্ডের অদৃশ্য মামলাও দেওয়া হচ্ছে লাগাতারে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে। ইতিমধ্যে উপরমহল জানিয়েছেন যে লাগাতারে হত্যা মামলা দেওয়া হলে তথ্যভিত্তিক প্রমাণ না থাকলে সেগুলো গ্রহণযোগ্য হবে না। এখন এই যে আসিফ নজরুল বাংলাদেশটাকে তামা করে ফেলছে, এখন সে পালিয়ে যাচ্ছে, আপনাদের কি অভিমত? তাকে কি পালিয়ে যেতে দেওয়া উচিত? তাকে আটকাবেন কিভাবে? সমস্ত কিছু আপনাদের চিন্তা করতে হবে। তাকে পালাতে দেওয়া যাবে না। যারা এই দেশটাকে তামা করে ফেলেছে রেগুলেশনের নামে, যারা শেখ হাসিনাকে খুনি বলে, স্বৈরাচারী বলে পদত্যাগ করানোর চেষ্টা করেছে, তারপরে থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটিয়েছে, আমরা একটি স্বৈরাচারী সরকার যদি বিদায় করার জন্য এত কিছু করে থাকি, তাহলে স্বৈরাচারী আরেকটা দানবীয় সরকার গঠন করা এবং তাদেরকে তারা আবার আমাদের জীবন পুঁজি করে ব্যবসা করে বিদেশ চলে যাবে, এটা তো হতে দেওয়া যাবে না। এটার একটা শেষ সমাধান করে তাদেরকে যেতে হবে। ভারতীয় 26 লক্ষ যে কর্মী আছে বাংলাদেশে চাকরি করে, সেটার হিসাবও ওনাকে দিতে হবে এবং সেই হিসাবে দিতে না পারার চাপে তিনি এখন মিডিয়াতে আর কথা বলতেছেন না। এবং এর আগে আপনারা দেখেছেন ধর্মভিত্তিক রাজনীতি তিনি চাচ্ছেন কিনা বা ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাচ্ছেন কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি হতভম্ব হয়ে গেছেন। তিনি নিজে হিন্দুদের অনুষ্ঠানে যে বলেছেন যে আপনাদের জন্য আমি সব রকম অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের চেষ্টা করব, কিন্তু টিভি মিডিয়াতে প্রচার হওয়ার পরে তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তো যে মানুষটার কথা ঠিক নাই, মুখে এক কথা বলে পিছন দিয়ে আরেক কথা বলে দুমুখা সাপ, সেই মানুষটাকে বাংলাদেশের আমি আশা করব 100% মানুষের মধ্যে 100% মানুষই তাকে সাপোর্ট করবে না। প্রিয় ভাইরা বোনেরা, আবারও আপনাদেরকে আমার ভাঙ্গা কণ্ঠে ওই গানটাই শোনাতে হচ্ছে। ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে, ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে। এই মুহূর্তে ধরা পড়ে গেছে আপনাদের পরিচিত মুখ
মমতাজের দুস্থ আসাদুজ্জামান নূর। আসাদুজ্জামান নূরকে এইমাত্র গ্রেফতার করা হয়েছে। শুধু ব্রেকিং নিউজটি দেওয়ার জন্যই আপনাদের সামনে এসেছি। নিউজটি কনফার্ম করেছে দেশ রূপান্তর পত্রিকা। এখানে যা লিখেছে, সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেফতার, তাদের হেডলাইন এই মুহূর্তে। এখানে আরো যা লিখেছে, সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে আসাদুজ্জামান নূর, মমতাজের দুস্থ। আপনারা ভালো করে চিনেন এই দুস্থকে। তিনি মিরপুর থানার একটি মামলার এজাহার এর আসামিভুক্ত বলে জানা গেছে। মিরপুর থানায় একটি মামলার এজাহারে ওনার নাম আছে। রবিবার 15 সেপ্টেম্বর রাত 11টায় রাজধানী বেইলি রোডের নৌরতন কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। নৌরতন কলোনি এই নামটা আমার কাছে প্রথম। আপনারা নিশ্চয়ই যারা মিরপুরে আছেন তারা চিনতে পারবেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিকের কাছ থেকে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা রাঘব বোয়ালের গ্রেফতারের নিউজ পেয়েছি। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার দায়িত্বে আছেন গোয়েন্দা পুলিশ কমিশনার রেজাউল করিম। আমরা আশা করছি যে এই রাঘব বোয়ালদের ধরার যেই জাল বোনা হয়েছে বা জাল পাতা হয়েছে, আমরা ইলেকট্রনিক জাল পেতেছি। এবার বড় মাছ, ছোট মাছ, একেবারে পোনা মাছ, টাকি মাছ, লইট্টা মাছ যা আছে সব ধরবো ইনশাল্লাহ। মাঝে মাঝে ইলিশ ধরবো, রুই ধরবো, কাতল ধরবো। আমরা আজকের ভিতরে গতকাল আপনারা দেখছেন যে গণদুলাই দিয়ে বরিশাল 2 আসনের এমপি কে গুলশান থানায় সোপর্দ করছে জনগণ। তাই আমরা গণদুলাইয়ের কথা বলছি না। আমরা চাই যে তাদেরকে আমরা গোয়েন্দা এবং বাংলাদেশ পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী সহ যৌথ বাহিনীর কাছে আমরা তুলে দেব এবং তাদেরকে নিয়ে জামাই আদর তারা করবে, যেমনটা তারা বিরোধী দলের উপরে দীর্ঘদিন করেছিল। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।